আমন্ত্রণে আমাদের শ্রুতি নাটক শ্রী অনিল ঘোষের লেখায় দুই অরণ্য নিয়ে চরিত্রায়নে সমীর চক্রবর্তী, নন্দিতা রায়চৌধুরী এবং পরতোষ বিশ্বাস। আমাদের পল্লব বসু। শুরু হচ্ছে আজকের নাটক অনিল ঘোষের লেখা দুই অরণ্য। আর হাঁটতে পারছি না। আর কত দূর রয়? এই তো এসে গেছি। দেখে এসে বসি। বেছে বেছে একটা জায়গা পার করেছো, জান বেরিয়ে যাওয়ার জোগাড়। জান এত সহজে বেরোলে কথাই আছে না, কষ্ট না করলে কেষ্ট বেরোলে না। এই দেখো দেখো কৌশিক, কি সুন্দর একটা পাখি। ওই দেখো, ওই ডালে উঠে বসলো। হাঁটতে হাঁটু ভেঙে যাচ্ছে, এখন তোমার পাখি দেখা সকলে। ইস, পাখিটা দেখলে না? কি পাখি ওটা? এমন আমি পক্ষী হিসেবে নই বলুন। সত্যি করে বলো তো, এই বন বাজার ভেঙে আমরা কোথায় যাচ্ছি? যাবার না কেন? আপত্তি আছে? যা, কি বাজে কল্পনা। আরে কৌশিক এত সন্দেহ করবেন ওনা বিপ্লবী। আচ্ছা, সংশয় তোমার সাথে আমি নিশ্চয়ই তোমাদের জানার নাম দিয়ে যাচ্ছি না। কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো জানা দরকার। সেটা জানি, কিন্তু বলনি একবার, সেই কলকাতা থেকে টেনে এনেছো একটা আশ্চর্য জায়গা দেখাবে বলে, সেই সঙ্গে শোনাবে আশ্চর্য এক গল্প। যতবার জিজ্ঞাসা করেছি হেসেছো, এসব বিহারি রক্ত। যে বড় শুনো কে? আচ্ছা, এই সাসপেন্স তৈরি না করলে তুমি আসতে এত তাড়াতাড়ি সব বলে দিলে তো ফিরিয়ে গেল। আর যেদিন ইচ্ছে করবে যাই বলো কৌশিক, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। কি শান্ত, নির্জন। এখানে যদি থাকতে পারতাম। পারতেন। কেন? দেখো, বিজ্ঞানটা ব্যাপারটা জুড়েই মানে কাছে বসেছে। আরে এই করেছিস, দেখো মনে দেখো কৌশিক। বাহ, খুব সুন্দর তো। জঙ্গলের মাঝখানে এইরকম একটা ফাঁকা জায়গা থাকতে পারে, ভাবা যায়। চারিদিকে বিশাল বিশাল সাইরাস, মাঝখানে সবুজ মাঠ, অপূর্ব। এই ওই নদীটা দেখো কৌশিক, কি ছোট্ট শান্ত নদী, কাছের মতো চলচল করছে জল। ও, ওখানে একটা দেবী দেখছি। কিসের দেবী ওটা? আচ্ছা মোহনা, তুমি কি একবারও ভেবে দেখেছো অন্য আমাকে এখানে কেন আনলো? আমি তোমাকে নিয়ে আর পারি না বাবা। শুনলেই তো, ও আমাদের আশ্চর্য একটা জায়গা দেখাবে বলেছিল। এটা তো সত্যি আশ্চর্য জায়গা। তোমার ভালো লাগছে না? অনলকে প্রকৃতিপ্রেমী করে মনে মনে হয় না। তুমিও ঠিক, তুমি ওকে ভালো বুঝবে। আমি কিন্তু একটুও বুঝতে পারছি না। লক্ষ্য করেছো, কলকাতা ছাড়ার পর অনল তোমার পাল্টে গেছে। আজ ডাক বাংলা থেকে বেরোনোর সময় থেকে লক্ষ্য করছি, অনল অদ্ভুত কথা বলছে, কখনো আমি হাসছি, যা ও কখনো করে না। আরে নিজস্ব জগৎ থেকে বেরিয়ে পড়লে সবাই পাল্টে যায়। একটা মানুষের মধ্যে আর একটা মানুষ থাকে কৌশিক। ওরা স্বামী স্ত্রী এর কোনো কথা ছিল না, কিন্তু অনল আমাকে চিনে আনলো কেন? আরে ভালো জিনিস আমরা দুজনে ঠিক মতো উপভোগ করতে পারতাম না, তাই তোমাকে আনা। তুমি তো আমাদের বন্ধু। আমি তোমাদের নই, তোমার বন্ধু। কৌশিক, বেশি তো যেও না, এই সাপটা থাকতে পারে। এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, দেখে সুন্দর। এই তো দেখে বেশ সুন্দর। সত্যি খুব সুন্দর। অনেকদিন পর এমন একটা জায়গায় আসতে পেরে ভীষণ ভালো লাগছে আমার। উফ, কলকাতায় থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম। বিয়ের পর থেকে সেই কলকাতা আর কলকাতা, কতদিন মনে মনে স্বপ্ন দেখেছি এইরকম কোনো নির্জন জায়গায় থাকবো, বাচ্চাদের স্কুলে পড়াবো, সারাদিন পরে ঘরে ফিরবো, নদীর পাড়ে সবুজ ঘাসের উপর সাদা রঙের বাড়ি থাকবে আমাদের, বাড়ির চারপাশে থাকবে অজস্র শিউলি গাছ, চুপচাপ ঝরে পড়বে ফুল। কৌশিক, তোমার কেমন লাগছে? আসলে নির্জনতা বোধ ব্যাপারটা সহজাত স্বপ্নের নয়, সেটা সকলের মধ্যেই লুকিয়ে থাকে। কিন্তু অনল, তুমি আমাদের আশ্চর্য এক গল্প শোনাবে বলেছিলে। হ্যাঁ, আর সেই কারণেই তোমাদের এখানে নিয়ে আসা। এই জায়গায় না এলে তোমরা সেটা ঠিক উপলব্ধি করতে পারবে না। তবে গল্প নয়, একেবারে নির্ভুল সত্যি। গল্পে তো কল্পনার বিষয়। বলো শুনি। এই যে বেদি দেখছো, এটা একটা দেবী বেদি, যিনি এখানকার আদিবাসী সমাজের বিয়ে। বিয়ের দেবী? অনেক দেবীর কথা শুনেছি, এরকম
charge. কিন্তু অদ্ভুত কথা শুনিনি। আর মোহনা বাধা দিও না। বলো বলো অনন্ত, তারপর এই উন্মুক্ত মাঠে ফাল্গুনী পূর্ণিমার রাত্রে যুবক যুবতীরা আসে বলে পুরোহিত সমাজের মোড়ল আর গভীর মানুষেরা বসেন ওই বেদিকে ঘিরে। কোনো বিবাহ নেই। অনেকটা তাই। ওই যে নদী দেখছো, ওই নদী এদের ভাষায় পবিত্র নদী। ওখানে সবাই স্নান করে, মেয়েরা ওই শাড়ি পরে, গলায় পরে পলাশ ফুলের মালা, মাথা চুলে সোনার ফুল, হাতে থাকে শাল পাতার মালা। ওই মালা একমাত্র মনোনীত পাত্রের জন্য, তার গলায় পরি। আরে এটা দেখছি সরবর সভা। তাহলে তারপর বেদির চারপাশে মশাল জ্বলে, ড্রিম ড্রিম শব্দে মাদল বাজে। ছেলেরা মেয়েরা দুই দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। পুরোহিত বেদির সামনে একটি মেয়েকে দাঁড় করিয়ে যুবকদের জিজ্ঞেস করেন, কারা ভেবে ইচ্ছুক? যদি একজন এগিয়ে আসে তবে সমস্যা নেই, কিন্তু যদি দুই বা তার বেশি যুবক এগিয়ে আসে তখনই হয়, তখন কি হয়? সামনে কেন? তখনই তো আসল মজা। কিরকম? তখন পুরোহিত হুকুম দেন, যাও লড়াই করো, তোমাদের মধ্যে যে জিতবে এই মেয়ে কাজ। দুয়ে নেন। সেই রকম তারপর কারা আকারে পালে শুরু হলো লড়াই। ইন্টারেস্টিং। সারা রাত ধরে এরকম লড়াই চলতো। যারা জিততো তারা পেত শাল পাতার মালা। তারা পাত্রীর হাত ধরে বেদি প্রদর্শন করে চলে যেত গভীর বনে। মঞ্চন্দি বাজা করে বসে। আর যারা মারত? অনেকেই মারা যেত, নইলে ক্ষতবিক্ষত শরীরে ফিরে যেত ঘরে। অনেকে অবশ্য পরাজয়ের জ্বালা সহ্য করতে না পেরে সুইসাইডও করতো। কি সাংঘাতিক। কেন ভয় পেতে লড়বে নিতে অনন্ত, কি বাজে বকছো? আমি ভাবছি কি নিষ্ঠুর প্রথা, বিয়ের জন্য লড়াই মারামারি খুনাখুনি পাওয়া যায়। কিন্তু মোহনা, এই আপাত নিষ্ঠুরতার মধ্যেই আছে সত্যিকারের সাহসী পরিচয়। আর যাই হোক, এতে বিশ্বাস ভঙ্গের কোনো সুযোগ নেই। বিশ্বাস অবিশ্বাস কি কোনো প্রথার উপর নির্ভর করে নাকি? বরং বলে তো একটা কথা আছে, মন ওটা শিক্ষিত ধারণা। আচ্ছা, এদের সমাজে বিশ্বাস ভঙ্গের শাস্তি কি ছিল? মৃত্যু। তুমি এত সব জানলে কি করে? আমাকে তো কোনোদিন বলোনি। হিসেব খুশি বলে কি এইসব জানতে পারি না। এই জায়গাটার কথা প্রথম শুনেছিলাম বিভাংশুর। এই বিভাংশু ছিল, আরে সে প্রফেসর পোস্টারি করে আদিবাসী সমাজের উপর রিসার্চ করছে। ওর কাছে এইসব শোনা। এখনো হয় না। বাংলার চৌকিদারকে জিজ্ঞেস করেছিলাম, ও বললো এখন অনেকটা কমে গেছে। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না। তোমার এই আশ্চর্য গল্প শোনানোর জন্য কলকাতা থেকে এত দূর টেনে আনলে কেন? আনলাম বিশ্বাসের চেহারা। সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন একটা সমাজ, যাদের আমরা মানে সভ্য ভক্ত পোশাক পরা মানুষরা অসভ্য বর্বর করতে দ্বিধা করি না, তারা কিন্তু নিজের স্ত্রীর অধিকার নেওয়ার জন্য মৃত্যুকেও ভয় পেত না। যেহেতু রক্তাক্ত জয়ের বিনিময়ে পাওয়া যেত একটা বিশ্বাস। বিশ্বাস? হ্যাঁ, বিয়ে মানে তো শুধু শরীরের সঙ্গে শরীরের মিলন নয়, একটা বিশ্বাসের মিলন। আর না হলে সেটা লিগাল রেপ।